এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা। স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের বক্তব্যের মধ্যে বিস্তারিত দেখা যায়। তাদের মধ্যে পারস্পরিক বিরোধী এবং সাংঘর্ষিক বক্তব্য আমরা লক্ষ্য করেছি। আমরা বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র জনতা এই ধরনের টালবাহানা কিন্তু আর সহ্য করবে না। এইখানে সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে এই দাবি দাওয়া পেশ করছি, যদি 5 দিনের মধ্যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠন না হয়, তাহলে 6ষ্ঠ দিন আমারও দেখা হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পূর্ণ তদন্তের দাবিতে রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবারে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজপথে নেমেছে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়া অন্যান্য সমন্বয়করা মিলে এই বিক্ষোভের ডাক দিয়েছিল। আজকে শহীদ মিনার চত্বর রীতিমতো লোকারণ্য ছিল, শুধুমাত্র একটাই উদ্দেশ্য তাদের, আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে পিলখানার ঘটনার পূর্ণ তদন্তর জন্য কমিশন গঠন করার দাবিতে কি বলল প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের দাবি দাওয়াগুলো আপনাদের সামনে পেশ করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক আজকে ঘোষিত প্রেস ব্রিফিং এ তিনি যে কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন 5 দিনের মধ্যে, আমরা তাকে 5 দিন দেওয়ার পক্ষে, কিন্তু যদি 5 দিনের মধ্যে এই কমিশন জাতির সামনে প্রকাশ করে না হয় এবং সেখানে যদি কোন দালাল থাকে, তাহলে 6ষ্ঠ দিনের দিন আমাদের রাজপথে দেখা হবে। তারা যেন তাদের গতি নিয়ে সতর্ক থাকে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, প্রথমত কমিশনে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং এই বিডিআর হত্যাকাণ্ডের পূর্বপর সম্পর্কে অবহিত আছেন এমন ব্যক্তিদেরকে অবশ্যই কমিশনে রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যকে কমিশনের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে এবং সেখানে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। 5 দিনের মধ্যে যেই কমিশন গঠিত হবে, সেই কমিশনের রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে। কারণ আমরা মনে করি এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতোমধ্যে দেশপ্রেমিক অফিসারেরা, দায়িত্বপ্রাপ্তদের অনেকে ইতোমধ্যে নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন। দ্বিতীয়ত, বিস্ফোরক মামলায় যারা জেলে ঢুকে মরছেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।
তৃতীয়ত 9 তারিখের পরে আর কেউ যেন কোর্টে কারাগারে না থাকে ওই ব্যবস্থা করতে হবে এবং বাধ্য করতে হবে এই ব্যাপারে। এবং সেই মুক্তির ব্যবস্থা আগামী যেই শুনানি আছে সেই শুনানির দিন যেন সারা বাংলাদেশের মানুষের কাছে এই খুশির সংবাদটি পৌঁছে যায়। তৃতীয়ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যেই উপদেষ্টা আছেন এবং আইন উপদেষ্টা দুজনের বক্তব্যের বিচারিতার ব্যাখ্যা দিতে হবে। চতুর্থত, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ থেকে পূর্বতন বাংলাদেশ রাইফেলসে ফেরত নিতে হবে। এবং সর্বশেষ, যে সকল দেশপ্রেমিক অফিসার এবং জওয়ানের লাশ শনাক্ত করা হয়নি তাদের লাশ তদন্তপূর্বক শনাক্ত করতে হবে এবং যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা তাদেরকে দিতে হবে। আমরা আজকে শহীদ মিনারের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এইখানে সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে এই দাবি দাওয়া পেশ করছি, যদি 5 দিনের মধ্যে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠন না হয় তাহলে 6ষ্ঠ দিন আবারও দেখা হবে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। এই জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কমিশন গঠনের যে সিদ্ধান্ত তারা প্রথমে সরে এসেছিলেন, আমরা জানতে পেরেছি তারা প্রথমে ঘোষণা দিয়েছিলেন একটি স্বাধীন কমিশন গঠন হবে, কিন্তু তারপর এটি নিয়ে স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের বক্তব্যের মধ্যে বিচারিত দেখা যায়। তাদের মধ্যে পারস্পরিক বিরোধী এবং সাংঘর্ষিক বক্তব্য আমরা লক্ষ্য করেছি। আমরা বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র জনতা এই ধরনের টালবাহানা কিন্তু আর সহ্য করবে না। সেই পিলখানা ট্র্যাজেডি, সেই পিলখানা হত্যাকাণ্ডে স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসার, বিডিআর অফিসার তারা শহীদ হয়েছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং 2টি প্রতিরক্ষা বাহিনীকে যারা বাংলাদেশের প্রতিরক্ষার স্বাধীন এবং সার্বভৌমত্বের রক্ষাকারী সেই বাহিনীকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, যখন এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তারপরে বাংলাদেশের 18,000 বিডিআর সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয় এবং এর ফলে বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্ত কিন্তু অরক্ষিত হয়ে পড়ে। আমরা মনে করি এই ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা। এখনো অসংখ্য অফিসার আছেন যারা জেলের ভিতর নিরপরাধ হওয়া সত্ত্বেও শাস্তি পাচ্ছেন এবং তার মধ্যে অনেকে আছেন যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী মুক্তিযোদ্ধা, তাদেরকে পর্যন্ত বিচারের নামে প্রহসন করে জেলে আটকে রাখা হয়েছে। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের বছরের এই 17 ডিসেম্বরে বিজয়ের মাসে দাঁড়িয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, আমাদের অ্যাকশন কিন্তু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনারা আজকে এই শহীদ মিনারে দাঁড়ানোর ঘোষণার পর কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। আমাদের কেন আন্দোলনে নামতে হবে?
আপনাদেরকে কান করে শুনে রাখুন, আপনাদেরকে বলতে চাই, আপনারা বিপ্লবী সরকার নন বটে, কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছেন এখানে। কোন প্রকারের কোন টাল বাহানা এখানে চলবে না। সেই কমিশন গঠনের সিদ্ধান্ত এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত, সেটি নিয়ে কোন প্রকারের কোন টাল বাহানা আমরা মেনে নেব না। দর্শক, পাল্টাপাল্টি কথা কিন্তু চলছে ছাত্র সমন্বয়কদের সাথে রাজনীতিকদের। যেমন হাসনাত আব্দুল্লাহ আজকে বলছেন যে রাজনীতিবিদরা যে প্রতারণা করছেন তা আমরা দেখছি। এখন কোন অর্থে বলছেন আমি জানি না। যদি এখন যারা আন্দোলন করলেন সবাই মিলেমিশে সেই শক্তিকে যদি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এটা মনে হয় যে আবার কিন্তু কথার জন্ম নেবে। এর আগে একটা কথা নিয়ে নাহিদ ইসলামের একটা কথা নিয়ে কিন্তু জবাব দিয়েছেন, যে নাহিদ ইসলাম বলছিলেন যে রাজনীতিবিদরা শুধু নির্বাচন চায়, তারা সংস্কার ব্যাপারে আগ্রহী না এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায়। উপদেষ্টা রেজওয়ানা বলেছেন যে 53 বছরে সংস্কার যদি করতে, তাহলে 53 বছরে তারা কি করলেন? এইসব প্রশ্ন যখন আসছে উপদেষ্টাদের কাছ থেকে, আবার হাসনাত আব্দুল্লাহ তাদেরই একটা অংশ, তিনি আবার এই কথাটি বললেন যে রাজনীতিবিদরা যে প্রতারণা করছেন তা আমরা দেখছি। তো এইগুলো কথাগুলো যখন আসছে তখন কিন্তু পাল্টাপাল্টি জবাব তৈরি হচ্ছে এবং জবাবও কিন্তু হচ্ছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই রিয়াক্ট করেছেন। তারেক রহমান পর্যন্ত বলছেন যে নির্বাচনের কথা শুনলেই উপদেষ্টাদের মধ্যে অস্বস্তি দেখা যাচ্ছে। তো আজকে যে সর্বশেষ কথাটা হাসনাত আব্দুল্লাহ, এটা হলো এরকম যে রাজনীতিবিদরা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের বর্তমান ভবিষ্যতে অপরাধ হিসেবে বিবেচিত হবে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের 47, 71, 24 আমাদের বিজয়ের পথক পরিক্রমা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। হাসনাত বলছেন, আমাদের বর্তমান রাজনীতিবিদ যারা রয়েছেন আপনারা সংসদ ভবনমুখী হচ্ছেন, শীঘ্রই হবেন, যাবেন, মিনিস্ট্রি দখল করবেন, গাড়িতে পতাকা উড়াবেন, কোনো সমস্যা নেই। আমরা রক্ত দিয়েছিলাম যেন আপনাদের যাদের গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই আসে। তবে আপনারা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি। এটাও তো অভিমানের কথা বোঝা যাচ্ছে যে ঠিক আছে, আপনারা সংসদ যাবেন, আপনারা মিনিস্ট্রিতে যাবেন, গাড়িতে পতাকা উঠাবেন, সমস্যা নেই, আমরা রক্ত দিয়েছি এবং আপনাদের সঙ্গে যেই প্রতারণা হচ্ছে সেটা আমরা দেখছি। তিনি বলেন, আজকের প্রোগ্রামের টাইটেল 47, 71, 24 বিজয়ের পরিক্রমা। 47-এ যদি বিজয় হইতো তাহলে 71 হইতো না, আবার 71-এ বিজয় হইলে 24 হইতো না। এটা ঠিক, কথাটা খুবই যৌক্তিক কথা। এটা আসলে বিজয়ের পরিক্রমা না, এটা হচ্ছে জাতি হিসাবে আমরা যে প্রতারিত হয়েছি সেই প্রতারণার পরিক্রমা। খুবই কঠিন কথা। আমরা 47, 71-এ প্রতারিত হয়েছি, 24-এ প্রতারিত হচ্ছে কিনা সেটা এখন সিদ্ধান্ত নিতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, বারবার প্রতারিত হয়েছি বলেই আমাদের 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কিন্তু জাতি হিসেবে আমাদের লজ্জা নেই। যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে, 5ই আগস্টের পর কিছু কিছু রাজনীতিবিদদের সেই সংবিধানের প্রতি বিশাল মমত্ববোধ তৈরি হয়েছে। এটা জাতি হিসেবে আবার আমাদেরকে প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ। অর্থাৎ মানে যখন কি রাষ্ট্রপতিকে পদত্যাগের বা অবসরণের কথা হচ্ছিল, তখন কিন্তু বলা হচ্ছে যে না, সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানে এই যেহেতু রাষ্ট্রপতির অধীনেই শপথ হয়েছে, ফলে এই সংবিধান আর ভাঙা যাবে না, রাষ্ট্রপতি থাকবে, পরবর্তী যে নির্বাচিত সংসদ আসবে তারা ঠিক করবে কে রাষ্ট্রপতি হবে এবং ওই সংবিধানের কাঠামোতেই চলবে। এখন যেহেতু রাষ্ট্রপতি ছিলেন, তার অধীনে সবাই শপথ নিয়েছেন, ফলে এই সংবিধানের আওতায় চলুক। তো সেটাই বোধহয় হাসনাত আব্দুল্লাহ বলছেন যে 5ই আগস্টের পরে কিছু কিছু রাজনীতিবিদদের সেই সংবিধানের প্রতি বিশাল মমত্ববোধ তৈরি হয়েছে। এটা একটা খোঁচা বলা যায়। হাসনাত বলছেন যে 72 সালে আমাদের একটি সংবিধান বানাইছি, এটা স্রেফ একটা গার্বেজ। আজকে রাষ্ট্রপতির দাওয়াত ছিল, যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে এসছে। 5ই আগস্ট এই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ, ফলে ওনার দপ্তর থেকে দাওয়াতে আমি যাব, এটা আমার নিজের সঙ্গে প্রতারণা।
আজকে যারা রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে তারা বিপ্লবে বিশ্বাস করে না, অথবা তারা মনে করে সংবিধানে তাদের একটা স্টেক আছে। ৭২-এর সংবিধান বিদেশ থেকে আমদানি করা মন্তব্য করে হাসনাত বলছেন, গণপরিষদ করা হলো, বিদেশে ঘুরতে গেলাম, জনগণকে রিসার্চ করলাম না, জনগণের সঙ্গে কথা বললাম না, বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করলাম, এটা এভাবে প্রতারিত হয়েছে বলেই ২৪-এর অবতারণা হয়েছে। যাক, খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন যে সবাই বিএনপি নেতা ইশরাক হোসেন, জাতীয় নাগরিক কমিটি নাসিরউদ্দিন পাটোয়ারি আসার কথা থাকলেও তারা আসেননি। যাই হোক, এখানে অনেকগুলো যুক্তি আছে হাসনাত আব্দুল্লাহ। এখন এই যুক্তিগুলি, তর্কগুলো, এগুলি এক টেবিলে বসে করে মীমাংসা করলে ভালো হতো। এখন যার যার অবস্থানে তারা অনড় আছে। বিএনপি যেমন চাই সংবিধান যেভাবে আছে নির্বাচনটা হয়ে যাক, বাকিটা তারা করবে। আবার তারা বলছেন যে না, ওই যে বলছেন যে ৫ই আগস্টের সরকার শেষ, হাসিনা শেষ, রাষ্ট্রপতিও শেষ। কিন্তু তখন প্রশ্ন হলো যে তাহলে তখনই কেন দাবিটা তোলা হলো না যে না, এই রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়া যাবে না? এখন তারা যাবেন না, কিন্তু তাহলে শপথ কেন নেওয়া হলো? তখন কেন প্রতিবাদটা আসলো না? তখনই কেন বলা হলো না যে ঠিক আছে, চলেন আমরা জনগণের সামনে, যে জনগণের সামনে দাঁড়িয়ে শপথ নেই, রাষ্ট্রপতির সব বাদ। ফলে ভুল আছে এখন, এবং এর ফলে এক ধরনের বিভক্তি আছে। সুতরাং এই বিভক্তিটা কাটবে কিনা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। এই বিভক্তি শেষে মানে বিরোধ এবং সংঘাতের রূপ নেয় কিনা, দর্শক, এটাই এখন ভাববার বিষয়। টোটালি ফেইল্ড, এবং এই ফেইলিং এর জন্য আমাদের দেশের মানুষের সবার হিন্দু মুসলিম সবার অত্যন্ত পরিপক্ক, কয়েকজন ছাড়া। ওই যে ইসকনের যারা যেটা করছে সেটার পরে যে এত রকম মানে ইয়ে হওয়া সত্ত্বেও আমরা যে আলহামদুলিল্লাহ যে শান্তি মেনটেন করতে পারছি। সো ইয়েস, ইউর রাইট যে এইটাতে ওরা ফেল করার পরেই ওরা এখন আসছে। এখন নাকি আবার বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটা শুনলাম। আমি একটা কথা শুনতেছি, আগামীকাল ছাত্ররা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে। আমি জানি না কতটুকু সত্যি মিথ্যা, দেখা যাবে কালকে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি একটা বিবৃতি দিয়েছেন যে উনারা নাকি চান যে এটা হোক, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাকি এটা আটকে আছে। কিন্তু সেটা কিন্তু আবার কোর্টে বলা হয় নাই। কোর্টে বলা হয়েছে যেটা, সেটা কিন্তু আবার আইন মন্ত্রণালয় সাপোর্ট করে না। মানে সব কিরকম ভজঘট করে রাখছে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত আমরা চাই। পুনঃতদন্ত কেন হওয়া উচিত এবং হচ্ছে না কেন, সেই ব্যাপারে তো আসলে আমার মনে হয় মুস্তাফিজ, ইউ সেড ইট অল, ইউ কভার্ড অল দ্য বেস। হ্যাঁ, আমার খালি অ্যাড করার আছে যেটা, যে এইটা বাংলাদেশ কেন বলবে। বাংলাদেশ এটা বলবে এই কারণে, এবং বিডিআর এই ট্রায়ালটা আমাদের দরকার, কারণ এটা কিন্তু আমাদের একটা জাতীয় ন্যাশনাল, এটা কিন্তু একটা ক্ষত। সো আমাদের ওই যে উনি যে জাতীয় ঐক্য, উনি তা বলি যে একটা হাসিনা বলছিল না জাতীয় ঐক্য কমিশন নিয়ে উনি করতেছেন। জাতীয় ঐক্য কমিশনের থেকে বড় কথা হচ্ছে বিডিআর ট্রায়ালটা হচ্ছে জাতীয় ঐক্যের একটা প্রতীক, যে জাতি এইটা ভুলতে পারছে না, জাতির এটা ক্ষত, এই ক্ষত আমাদেরকে মোছা, এটা কিন্তু জাতীয় ঐক্য সৃষ্টির একটা পদক্ষেপ। কিন্তু সেটা ভারতের যে বিরুদ্ধে যাচ্ছে, ভারতের রাষ্ট্রীয় যে যন্ত্র, সেই অ্যাপারেটাস, সেটার বিরুদ্ধে যাচ্ছে। এখন আমার মনে হচ্ছে যেটা, যে রৌমারিতে যেটা হয় 2001 সালের 18ই এপ্রিল, তো ওই সময় যিনি বিডিআর এর ডিজি, এটা তো হয় তার মানে তখন আওয়ামী লীগ পাওয়ারে, তখন আওয়ামী লীগ পাওয়ারে, তো জেনারেল LM ফজলুর রহমান বোধহয় তখন ডিজি বিডিআর ছিলেন। উনাকে ওরা পদচ্যুত করলো, আওয়ামী লীগ উনাকে পদচ্যুত করলো, ডিজি বিডিআর থেকে সরাই দিল। উনি তো বলতেছিলেন সেদিন দেখতেছিলাম, আর বিএনপি এসে উনাকে চাকরিচ্যুত করলো। দ্যাট ইজ দ্য, মানে এটা হিস্ট্রি, তো এটা তো পার্ট অফ হিস্ট্রি, এটা চেঞ্জ করে হলো। আমার ইন্টারনেটে সমস্যা করছে, আমি ইটস ওকে আপনার অনুষ্ঠান আগে নিয়ে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। জি, আমি খুবই সরি, এখানে না বাংলাদেশে মনে হয় এই জায়গাটাতে ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে। তো আমি ঠিক শেষ পর্যায়ের দিকে শুনতে পাইনি, বাট আমি আপনাদের দুজনের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা রেজওয়ানাকে বলতে শুনেছি যে বিক্রম মেসি আসার পরে মেঘ কেটে গেছে। তুমি আসলে এই কথাটা কেন বললেন? আমি যদি মানে ভারতের সাথে যে রাজনৈতিক সম্পর্ক বা টানাপোড়েন,
সেই মেঘটা কেটে গেছে, এরকম কথা উনি বলেছেন। এটা মেঘ কেটে গেছে। এখন আমি উনি কেন বললেন এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু অবশ্যই যেটা হয়েছে সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে ভারতের পক্ষ থেকে যেটা আপনি সরকারি একটা ধরেন, আপনার মনে আছে যে নরেন্দ্র মোদীর সাথে কিন্তু আমরা আমাদের প্রফেসর ইউনূসের একটা আমরা চেয়েছিলাম, মিটিং আমরা চেয়েছিলাম নিউ ইয়র্কে, কিন্তু এটা কিন্তু আমরা পাই নাই। হ্যাঁ, তারপরে জয়শঙ্করের সাথে 2 পররাষ্ট্র মানে মন্ত্রী এবং উপদেষ্টা হলো, ওইটা কিন্তু খুব একটা যে কনস্ট্রাকটিভ কিছু মনে হয় নাই। এবারে সেই জন্য এইটা ছিল প্রথম রাষ্ট্রীয় সরকারের পদক্ষেপ, যেই পদক্ষেপে সে আসছে বেসিক্যালি কি করতে, একজন আরেকজনের অবস্থান পরিষ্কার করতে। কেউ কিন্তু তার অবস্থান পরিবর্তন করে নাই, কিন্তু একজন আরেকজনের কথা শুনলো, এই জন্য ওরা কিন্তু বলছে ফ্র্যাঙ্ক, কনস্ট্রাকটিভ, এসব বলছে বোধহয়। এটা বলে তখনই যখন আসলে মিল হয় নাই, তখন বলা হয় এটাকে ফ্র্যাঙ্ক, এটাকে কনস্ট্রাকটিভ বলা হয়। হ্যাঁ, যখন কিছু মিল হয় নাই। সো এইটা হিসাবে আপনি যদি বলেন যে প্রথম প্রয়াস হিসাবে প্রথম স্টেপ, সেটা আপনি বলতে পারেন। কিন্তু মেঘ কেটে গেছে মানে এখানে কোনো আশঙ্কা নাই, আমি সে অর্থে তো দেখতে পারি না। যেমন বিক্রম মিশ্রির আমরা এখনই যেই কথাটা নিয়ে আলাপ করছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এটা আমাদের জাতীয় দাবি, সেই দাবি সরকার করছে না, একটা বিরাট ক্রাইসিসের একটা সংকটের তৈরি করছে। সেই বিষয়েও তো এখন ভারত ইনভলভ। সুতরাং মেঘ কেটে গেছে এটা বলার কোনো আমি মনে করি যৌক্তিকতা নাই। আমরা আজকে বলেছে ডক্টর ইউনূস যে জাতীয় ঐক্যের জন্য কমিশন গঠন করা হবে। তো আমি আসলে সাকিব আলী ভাই আপনার কাছে জানতে চাই যে জাতীয় ঐক্যের জন্য আমরা সমাবেশ মানে উনি বৈঠক ডেকেছেন, সবার সাথে বৈঠক হয়েছে, তো সেই রেজাল্টে আমরা দেখেছি যে উনি একটা বক্তব্য রেখেছেন, তো সেখানে জাতীয় ঐক্য হয়েছে, সেই জাতীয় ঐক্যে ভারতের ব্যাপারে সবাই একমত হয়েছে, সেই জাতীয় ঐক্য ডাক দিয়েছে। কিন্তু জাতীয় ঐক্যের কমিশন আসলে এটা কি, এবং যার দায়িত্বে থাকবেন সে ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ সাহেব। আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন এটাতে। সাকিব ভাই, আপনি শুরুর আগে আমি জাস্ট আপনার আগের ইয়াটা নিয়ে আমি জাস্ট একটু ইনক্লুড প্লিজ। সেটা হচ্ছে যে উনি যে বললো যে মেঘ কেটে গেছে, তার মানে হচ্ছে আকাশে একটা মেঘ ছিল, মেঘটা কেটে গেছে। এখন নর্মালি যেটা হয় ডিপ্লোমেসিতে, নর্মালি একটা দুই দেশের মধ্যে যখন এই মেঘ কাটাকাটি যখন চলে, তখন আমরা মেঘ কেটে গেছি কখন বুঝবো, তখন হচ্ছে যে আমাদের উপরে ভারতের যে সিচুয়েশন গুলাতে আমরা ব্যাকফুটে গেছিলাম ওগুলা ভারত কাটিয়ে দিচ্ছে, কিন্তু আমরা অনগ্রাউন্ডে কি দেখলাম, আমরা যেগুলো ছিলাম ওগুলো আমরা কাটিয়ে ফেলেছি। তার মানে হচ্ছে আমরা তাদের টার্ম অনুযায়ী আমাদের মেঘ কাটাইছি। ওদের হিন্দু কার্ড যেটা ছিল, ওদের যেই হিন্দু কার্ডটা ছিল, দ্যাট ফেইলড, টোটালি ফেইলড। এবং এই ফেইলিং এর জন্য আমাদের দেশের মানুষের সবার হিন্দু মুসলিম সবার অত্যন্ত পরিপক্ক, কয়েকজন ছাড়া। ওই যে ইসকনের যারা যেটা করছে সেটার পরে যে এত রকম মানে ইয়ে হওয়া সত্ত্বেও আমরা যে আলহামদুলিল্লাহ যে শান্তি মেনটেন করতে পারছি। সো ইয়েস, ইউর রাইট যে এইটাতে ওরা ফেল করার পরেই ওরা এখন আসছে, এবং এটা তাদের টার্মস অনুযায়ী আমরা বেগ সরাই দিছি, মানে আমাদের টার্মস অনুযায়ী তারা সরায় নাই, মানে এইটাই আমি বুঝতে পারছি। রাইট। জাতীয় ঐক্য নিয়ে আমরা এটা নিয়ে আসলে অনেক কথা বলা যায়, যে এখানে এখন মানে আমি সরি, এই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এই আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আসিফ নজরুল সাহেব বলছেন যে উনি নাকি উনার মন্ত্রণালয় নাকি উনারা চান যে বিডিআর হত্যাকাণ্ড বিচার হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে ইয়েতে ওই যে কোর্টে গেছিল না, আজকেই তো বোধহয় কোর্ট ছিল, আজকে না গতকালকে, কোর্টে যখন গেছে, কোর্টে বলছে 15 তারিখে, কোর্টে বলছে যে যেহেতু এটা মামলা, 2 মামলাধীন আছে, বিস্ফোরক মামলা আর কি, সেই জন্য এটা করা যাবে না, এটা আমাদের এখন তদন্ত করা যাবে না। ওরা কিন্তু এখন নাকি আবার বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটা শুনলাম। আমি একটা কথা শুনতেছি, আগামীকাল ছাত্ররা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে, আমি জানি না কতটুকু সত্যি মিথ্যা, দেখা যাবে কালকে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি একটা বিবৃতি দিয়েছেন যে উনারা নাকি চান যে এটা হোক, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাকি এটা আটকে আছে। কিন্তু সেটা কিন্তু আবার কোর্টে বলা হয় নাই, কোর্টে বলা হয়েছে যেটা, সেটা কিন্তু আবার আইন মন্ত্রণালয় সাপোর্ট করে না, মানে সব কিরকম ভজঘট করে রাখছে।
একদম ভজঘট করে রাখছে। সেখানে কিন্তু এই যে তিনটাকে নিয়ে চাপিয়ে দিছে, একজন আরেকজনের উপরে চাপানোর চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু এখনো এরা স্পষ্টভাবে বলছে না যে আসলে কে এটা ঠেকাচ্ছে। আমরা তো বুঝি যে কে ঠেকাচ্ছে সবচেয়ে পিছন থেকে, কিন্তু এভাবে তিনটা অফিসের মধ্যে এটা চলছে। আমার খুব লজ্জা লাগে, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের লোক, উনি এই তদন্ত কমিশনে ছিলেন, সবটাই জানেন। ওনাকে নিজে উৎসাহ নেওয়া, নিজেরই এটা করা উচিত ছিল। আমরা কেন মাঠে নামবো? উনি একের পর এক বিতর্কের সৃষ্টি করতেছেন। উনি জানেন না কিপিডিআর ঘটনায় কারা জড়িত ছিল? কে জানে না এই জিনিসটা? শেখ হাসিনা নিজে জড়িত, তার আশেপাশের মন্ত্রী এমপি সবাই জড়িত। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সব জানেন, তারপর চুপ করে বসে আছেন কোন সুবিধা নেওয়ার জন্য আমি জানি না। উনি আমাদেরকে অপমানিত করেছেন। সেনাবাহিনীর সদস্যদের, বিডিআর সদস্যদের, ক্ষতিগ্রস্ত সেনা অফিসারের সদস্যদের উনি বিতর্কিত করে ফেলেছেন। আমি এই লজ্জা থেকে ওনাকে বলবো, উনি সক্রিয় ভূমিকা পালন করবেন। তদন্ত কমিশন শোনা যাচ্ছে সকাল থেকে ওনারা করতেছেন। কি করতেছেন? জানবেন তো আপনি কি করার টিম পাচ্ছেন? আপনার তো উচিত ছিল প্রথম কাজ করা, এইটা বিডিআর বিষয়টা, বিদ্রোহটা নিয়ে আপনি কমিশনের সৃষ্টি করা। আসল জিনিস বাদ দিয়ে অন্য কাজ করতেছেন। গুম খুনের পাশাপাশি বিডিআর বিদ্রোহ, হেফাজতের খুন, সেই মোদি যখন আসে 19 জন আমাদের ধর্মীয় সদস্য মারা গেছে, এটাও আনতে হবে। তারপরে গুম খুনের নাটকের পাশাপাশি যে জঙ্গি নাটক করা হয়েছে, এগুলো নজর না দিয়া আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন। আপনাকে আসিফ নজরুল ভাই বললো যে কমিশন করতে বাধা নাই, বলার পরে আপনি আপনার মন মতো করতেছেন। আপনি বিতর্কিত ছিলেন হয়তোবা, আপনার কমিশন ঠিক মতো করতে পারেন নাই, স্বীকার করেন। এখন সময় হয়েছে আমরা পরিষ্কার করি। আমরা পরিষ্কার করে কি হয়েছিল জানতে চাই জাতি। এখানে বিডিআর সদস্যরা ক্ষতিগ্রস্ত না, সেনাবাহিনীর অফিসারের পরিবাররা ক্ষতিগ্রস্ত না, পুরো জাতি ক্ষতিগ্রস্ত। এই বিডিআরকে ধ্বংস করার জন্য ভারত উঠে পড়ে লেগেছিল। হাসিনা সেই বড়ই বাড়ি পাদুয়ার ঘটনার তোফা হিসাবে আমাদের এতজন সদস্যকে হত্যার সম্মতি ছিল। আমি পরিষ্কার বলতে চাই, আপনি যা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনি সম্মানিত, আমার কাছে অন্তত খুবই সম্মানিত। বাট আমি বলবো আপনি উদ্যোগী হয়ে কমিশন জরুরি আপনি গেজেট পাবলিশ করেন। এখানে কোনো আমলা থাকবে না, কোনো আমলা দেখতে চাই না। আমরা সকল সমস্যা, কোনো আমলা থাকবে না। মানবাধিকার কর্মী থাকবে, সেনাবাহিনী অফিসার থাকতে পারে, সাংবাদিক থাকবে এবং ওই ছাত্র নেতারা থাকবে। এটা হবে দৃশ্যমান, কোন লুকোচুরি কিছু নাই। এই উপমহাদেশের শ্রেষ্ঠ একটা বাহিনী। এই বিডিআর নাম পরিবর্তন বাদ, পৃথিবীর নাম পরিবর্তন, বিডিআর হবে, আগের অবস্থানে যাবে। আমরা হাসিনার কথা শুনতে রাজি না। হাসিনা এক খুনি এবং ফ্যাসিস্ট, এবং তার দলের সব একই। তা পরিষ্কার করতে হবে, দৃশ্যমান করতে হবে। আমরা চাই স্বচ্ছতা, বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। আমাদের বিডিআরের সৈনিকের সাহসিকতার সামনে ভারত কিছুই না। একে পঙ্গু করার জন্য এই উঠে পড়ে লাগছে হাসিনা। আপনারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, অনুগ্রহপূর্বক গেজেটে পাবলিশ করেন, আমাদের রাজপথে নেওয়াবেন না, না হলে আপনারা বিতর্কিত করবেন, বিবৃত বোধ করবেন। আর বিচারী তদন্ত প্রকাশ্যে, কোনো লুকোচুরি কিছু নাই, একদম পাবলিক ট্রায়াল। দেখো জনগণ এই হাসিনা কি করেছিল, আমরা কি তারা মানে বলেন যে শেখ মুজিবুর কন্যা গর্বিত, কতটা উনি মানে হিংস্র ছিল, জাতি জানা দরকার। রক্ত ছাড়া উনি কিছু শিখেন নাই। আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আমার সম্মানিত জেনারেল, আপনি অনুগ্রহপূর্বক বিতর্কের সৃষ্টি না করে অতি দ্রুত আপনি নিরপেক্ষ সদস্য দিয়ে, আমলা ছাড়া নিরপেক্ষ সদস্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করুন। ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে যাবেন আপনাদের ওপিনিয়নটা, আপনারা কি বলবেন। আপনাদের অভিমতটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি বলতে চান? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যে বিতর্ক উঠেছে, যে নানাবিধ সমালোচনা হচ্ছে, এটা কি ভালো চোখে দেখছেন? আমার তো মনে হয় না বর্তমান যে অবস্থা, যেরকম কথাবার্তা হচ্ছে, যে এরকম সমালোচনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, আমার এসব দেখে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ আর বেশি দিন
এই ক্ষমতা চেয়ারে রাখবে না। আপনারা কিভাবে দেখছেন বিষয়টি, কিভাবে নিচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিমত। আমি কথা আর বাড়াতে চাই না, আজকের মতো ভিডিওটা শেষ করবো এখানে, এই পর্যন্তই। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।